হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, বাড়িতে আছো, সুরক্ষিত আছো। এখন জানি না এই প্যান্ডামিক সিচুয়েশন কতদিন থাকবে, তবে আমি আশা করি শীঘ্রই কেটে যাবে। এটা মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। এখন আমি যে প্রতিষ্ঠানে আছি মিশনে, সেখানে অনেক স্টুডেন্ট ফোন করে যে স্যার কবে সামনাসামনি দেখা হবে। ভিডিওতে আপনাকে দেখছি, কিন্তু সামনাসামনি কবে দেখা হবে। আমি আশা করি শীঘ্রই দেখা হবে। হ্যাঁ, আজকে আমি এসেছি তোমাদের ক্লাস 10 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স জানো তো কাকে বলে? ফিজিক্যাল সায়েন্স ইজ দি ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দি স্টাডি অফ ম্যাটার অ্যান্ড এনার্জি। এটা আমি আগেই বলেছিলাম যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ভৌত বিজ্ঞান, সেটাই ফিজিক্যাল সায়েন্স। এখন 9-10-এ তো আমি ক্লাস 10-এ কয়েকদিনের আগে এসেছি, রাসায়নিক গণনার অঙ্ক করিয়েছি, জুলের সূত্র, ওহমের সূত্র, বিভিন্ন চ্যাপ্টার থেকে আমি কয়েকটা অঙ্ক করিয়েছি। এখন আজকে এসেছি আবার ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে এসেছি। তোমাদের আজকে কি আলোচনা করব না, আজকে পর্যায় সারণী, যেটা 8.1-এ আছে, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। এখন দেখো বোর্ডে আমি প্রথমেই লিখেছি যে পর্যায় সারণী জিনিসটা কি বা পর্যায় সারণী কাকে বলে। বিভিন্ন মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে তালিকাবদ্ধ করে সমধর্মী মৌলগুলোকে একই উলম্ব সারিতে রেখে এবং ভিন্ন ধর্মের মৌলগুলিকে পৃথক সারিতে রেখে যে সারণী তৈরি করা হয়েছে তাকেই পর্যায় সারণী বলে। এখন পর্যায় সারণীটা তৈরি করার প্রয়োজন হলো কেন, এর অ্যান্সারটা লেখা নাই, কিন্তু কোশ্চেনটি কি, পর্যায় সারণীর প্রয়োজনীয়তা কি। এখন ধরো মৌলের সংখ্যা পৃথিবীতে, আমি আগেই বলেছিলাম 118টা মৌল আছে। এর মধ্যে প্রাকৃতিক মৌলের সংখ্যা 92, বাকিগুলো কৃত্রিম মৌল। তাহলে এই এতগুলো মৌল এবং তাদের যৌগের ধর্মগুলো মনে রাখা খুবই কষ্টসাধ্য। এই জন্য বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন যে মৌলগুলোকে কিভাবে, মৌলের ধর্মগুলোকে এবং যৌগের ধর্মগুলোকে কিভাবে আমরা মনে রাখতে পারি। তো তাদের সেই নিরন্তর প্রচেষ্টার ফলে বিভিন্ন বিজ্ঞানী তারা মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেন, শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেন। এই জন্য পর্যায় সারণীর একটা বিরাট দরকার হয়ে পড়ল, যে মৌলগুলোকে যাতে আমরা বুঝতে পারি, মৌলগুলোকে দেখে সমধর্মী মৌলগুলো কোনগুলো, ভিন্নধর্মী মৌলগুলো কোনগুলো। এই যে 92টা মৌল শুধু না, 118টা মৌল শুধু না, এদের যৌগের সংখ্যা আছে 10 থেকে 11 লক্ষ। তাহলে এই বিশাল মৌল যৌগ নিয়ে কারবার করাটা খুবই জটিল। এই জন্য বিভিন্ন বিজ্ঞানী এসছেন মৌলগুলোকে নিয়ে গবেষণা করতে বা মৌলগুলোকে সারিবদ্ধ করতে। প্রথমে এসছেন ডোবেরাইনার। তিনি একটা ত্রয়ী সূত্রের উদ্ভাবনা করেন। ত্রয়ী সূত্রটার নাম হচ্ছে ত্রয়ী সূত্র, এবং এই সূত্রটাকার বিজ্ঞানী ডোবেরাইনার। ডোবেরাইনার কি বললেন, তার ত্রয়ী সূত্রের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি মৌলকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব বাকি মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়। 3টে মৌলকে যদি ক্রমবর্ধমান, সমধর্মী এবং পারমাণবিক গুরুত্ব অনুসারে যে সাজানো হয়, তাহলে দেখা যাবে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব বাকি দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়। দেখা গেছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই পাশে পাশে পারমাণবিক গুরুত্ব লেখা আছে। লিথিয়াম 3, সোডিয়াম 23, পটাশিয়াম 39। 39 আর 3 42, 42কে 2 দিয়ে ভাগ করলে হয় 23। কিন্তু এই ডোবেরাইনারের ত্রয়ী সূত্র আবার যখন অনেক দূর এগিয়ে যায়, তখন এই ত্রয়ী সূত্রটা ঠিকমতো সফল হয়নি। পরবর্তীকালে বিজ্ঞানী নিউল্যান্ড তিনি একটা সূত্রের অবতারণা করেন, যেটাকে বলা হয় অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র, সেই নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি না, কোনো একটি মৌল থেকে শুরু করলে প্রতি অষ্টম মৌলে দেখা যাবে প্রথম মৌলের ধর্ম। তার মানে প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। কিন্তু এই সূত্রগুলো দ্বারা পুরো পর্যায় সারণী
তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তীকালে বিজ্ঞানী মেন্ডেলিভ আসলেন। মেন্ডেলিভ তিনি বললেন কি না, তিনি বললেন যে মৌলগুলোর ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র আসলো। এখন তোমরা খাতায় এই যে কোশ্চেনগুলো আমি লিখছি, ডবেরাইনের ত্রয়ী সূত্রটা কি, নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি, এইগুলো খাতায় পরপর লিখবে। পর্যায় সারণী মানে অনেকটাই বড়, এটা একই দিনে একটা ক্লাসের মধ্যে পুরো বলে দেওয়া সম্ভব না, কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করব বলতে। তাহলে ডবেরাইনার নিউল্যান্ডের অষ্টক সূত্রের পরে মেন্ডেলিভের পর্যায় সূত্র আসলো। তো মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি না, মৌলিক পদার্থের ধর্মাবলী, সেটা ভৌত হতে পারে, রাসায়নিক হতে পারে, মৌলিক পদার্থের ধর্মাবলী উহাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এখন মেন্ডেলিভের সময় মৌলের সংখ্যা ছিল 63টা। মেন্ডেলিভ মৌলগুলোকে সাজিয়েছিলেন, তখন শূন্য শ্রেণী ছিল না, কারণ তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্রেও বেশ কিছু ত্রুটি দেখা গেল। সেই ত্রুটিগুলো কি না, দেখা গেল যে হাইড্রোজেনের একটা বিতর্কমূলক অবস্থান দেখা গেল, বা তখন শূন্য শ্রেণী ছিল না, বা বিরল মৃত্তিকা মৌলের জন্য কোনো পৃথক স্থানের সংস্থান করা হয়নি, বা দেখা গেছিল যে অষ্টম যে শ্রেণী সেখানে 3টি করে মৌলকে স্থান দেওয়া হয়েছে। এরকম মেন্ডেলিভের পর্যায় সূত্রে বেশ কিছু ত্রুটি দেখা গিয়েছিল। তাহলে এই ত্রুটিগুলো সংশোধন করার জন্যে আবার ওই যে মেন্ডেলিভ যেটা বলেছিলেন যে পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, কিন্তু মেন্ডেলিভের এই পর্যায় সারণীতে দেখা যায় বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল আগে স্থান পেয়েছে, কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল পরে স্থান পেয়েছে। এইসব কারণে পরবর্তীকালে মেন্ডেলিভের সূত্রটাকে কিছু সংশোধন করার প্রয়োজন দেখা গেল। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র যেমন আছে, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র আছে। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রটা কি না, সংশোধিত পর্যায় সূত্রে বলা হয়েছে যে মৌলিক পদার্থের ধর্মাবলী উহাদের পরমাণু ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে না, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কোন একটা মৌলের একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন বা যতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তাহলে পরমাণু ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, তার মানে একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক যত বাড়বে পরপর মৌলগুলোকে সেইভাবে সাজানো হবে পুরোপুরি। যেমন মৌলগুলোকে মেন্ডেলিভ সাজিয়েছিলেন, যেমন বলছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে মৌলগুলোকে দেখা যাচ্ছে কি না ঠিক পরমাণু ক্রমাঙ্কটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রে সংশোধিত যে পর্যায় সূত্রটা, যেটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র, তাহলে আধুনিক পর্যায় সূত্র বলা হয়, অথবা মেন্ডেলিভের পর্যায় সূত্র সংশোধিত পর্যায় সূত্র বলা হয়। আবার বলছি মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র অথবা আধুনিক পর্যায় সূত্রটা কি না, মৌলিক পদার্থের ধর্মাবলী পরমাণু ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর সাবজেক্টটা মনে রাখবে ফিজিক্যাল সায়েন্স। এখানে প্রচুর শর্ট কোশ্চেন আছে, পরীক্ষায় দেখতে পাবে যে মেন্ডেলিভের সময় মৌলের সংখ্যা কত ছিল, খাতায় লিখে নাও। মেন্ডেলিভের সময় মৌলের সংখ্যা ছিল 63। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শূন্য শ্রেণী ছিল না কেন না, তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কারই হয়নি। নিষ্ক্রিয় মৌল কি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনান, রেডন, এই 6টা মৌলকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন না, এই মৌলগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করে না, তাই এদের নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল শূন্য শ্রেণী ছিল না। তার মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে অ্যাকচুয়ালি কি ছিল না, 7টি পর্যায় এবং 8টি শ্রেণী। কিছু পরে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্রে দেখা গেল 7টি পর্যায় এবং 18টি শ্রেণী। এই 7টি পর্যায় 18টি,
7টি পর্যায় এবং 9টি শ্রেণী। তাহলে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী। ঠিক আছে, এখন আমি বললাম যে মেন্ডেলিফের পর্যায় সূত্রের বেশ কিছু ত্রুটি ছিল, এই ত্রুটিগুলো সংশোধন করে একটা মেন্ডেলিফের পর্যায় সারণীটাকেই অন্য রূপ দেওয়া হলো। বিজ্ঞানী নিলস বোর, যার অবদান রসায়ন বিজ্ঞানে, যার অবদান বিরাট। আমি আগের দিনে ক্লাস 9-এ পরমাণুর গঠন যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেই পরমাণু মডেলটাকে ত্রুটিমুক্ত করেছিলেন কে? বিজ্ঞানী নিলস বোর। আবার এখানে দেখা যাচ্ছে যে মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর যে সংশোধিত রূপ, যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কে তৈরি করেছেন? বিজ্ঞানী নিলস বোর। এই বিজ্ঞানী নিলস বোরের যে সারণী, এটাকে বোর সারণী বলা হয় অথবা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলা হয়। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি ছিল? ওই যে 7টি পর্যায় ছিল, 9টা শ্রেণী ছিল। এই 9টা শ্রেণী কি ছিল? 1A 1B, 2A 2B, 3A 3B, 4A 4B, 5A 5B, 6A 6B, 7A 7B এবং অষ্টম শ্রেণীতে 3টে মৌল ছিল। এখন পরবর্তীকালে যখন আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বানানো হলো তখন 7টা পর্যায়েই রাখা হলো, কিন্তু 18টা শ্রেণী তৈরি করা হলো। কারণ 1A 1B 2A 2Bটা না রেখে 1 2 3 4 করে 18টা শ্রেণী তৈরি করা হলো। এখন পর্যায় সারণীতে তোমাদের কোনগুলো বিশেষ ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, কারণ সমস্ত পর্যায় সারণী তো একদিনে একটা ক্লাসে বলা সম্ভব নয়। তবুও আমি কিছু কিছু বিষয়ের উপরে খুব জোর দিচ্ছি, সেইগুলো মনে রাখবে। যে পর্যায় সারণীতে যে 7টা পর্যায়, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 7টা পর্যায়ে যে 18টা শ্রেণী আছে, এর কোন কোন শ্রেণীর মৌলগুলো তোমাদের মনে রাখা ভীষণ জরুরি। যেমন ধরো 1 নম্বরে আছে ক্ষার ধাতু, 2 নম্বরে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 11 নম্বরে আছে মুদ্রা ধাতু, 11-এ চলে গেলাম। 15 নম্বরে আছে নিকটোজেন মৌল, 16 নম্বরে আছে চ্যালকোজেন মৌল, 17 নম্বরে আছে হ্যালোজেন মৌল, 18 নম্বরে আছে নিষ্ক্রিয় মৌল। এখন যদিও বিরল গ্যাস বলা হয়, নিষ্ক্রিয় মৌলকে এখন নিষ্ক্রিয় মৌল না বলে বিরল গ্যাস বলা হয়। তাহলে এই সমস্ত বিষয়গুলোর উপরে খুব জোর দিতে হবে। 1 নম্বর ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। পরপর মনে রাখলে 1 নম্বরে ক্ষার ধাতুগুলো কি কি? না লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম হয়ে গেল। আচ্ছা, তারপরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বরটা। তারপরে তোমার 11 নম্বরে কি আছে? কি বললাম? মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কি কি? না সোনা, রূপা, তামা। সোনা, রূপা, তামাকে মুদ্রা ধাতু বলা হয় কেন? কারণ আগেকার দিনে মুদ্রা তৈরি করতে সোনা, রূপা এবং তামার ব্যবহার করা হতো, এই জন্য এটাকে বলা হতো মুদ্রা ধাতু। তাহলে মুদ্রা ধাতু হচ্ছে কি কি? সোনা, রূপা, তামা। আবার সোনা, রূপা, তামাটা বাদ দিয়ে যদি সোনা, রূপা, প্লাটিনাম বলি তখন হয়ে যাবে বর ধাতু। ঠিক আছে, এই 3টে হচ্ছে বর ধাতু। এখন আর তারপরে কি বললাম? যে 15 নম্বরে হচ্ছে নিকটোজেন মৌল। নিকটোজেন কথার অর্থ কি মনে রাখতে হবে? নিকটোজেন কথার অর্থ হচ্ছে শ্বাসরোধী। নিকটোজেন মৌলের উদাহরণ কি মনে রাখতে হবে? যেমন নাইট্রোজেন, নিকটোজেন মৌল। ঠিক আছে। 16 নম্বরে কি বললাম? চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌলের অর্থটা কি? না আকরিক উৎপাদক। যেমন হচ্ছে অক্সিজেন, সালফার, এগুলো হচ্ছে চ্যালকোজেন মৌল। আকরিক উৎপাদক চ্যালকোজেন মৌল। তার মানে 16 নম্বরটা চ্যালকোজেন মৌল। 17 নম্বরে কি আছে? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলো কি কি? হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। পরপর মনে রাখলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন পরপর মনে রাখবে, এটা হচ্ছে হ্যালোজেন। 17 নম্বর হলো। 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় মৌল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখন পর্যায় সারণীতে অনেক কিছু বিষয় আছে। তোমাকে বললো যে এমন কয়েকটা ধর্মের উল্লেখ করো যেগুলো পর্যায়গত নয়। খাতায় লিখে নাও। কয়েকটা ধর্ম বলছি: তেজস্ক্রিয়তা, ঘনত্ব, দ্রাব্যতা। খাতায় লিখে নাও যে এমন কয়েকটি ধর্মের উল্লেখ করো যেগুলো পর্যায়গত ধর্ম নয়। ঠিক আছে, এই জন্য বলছি যে ভিডিওটা
রিপিট দেখলে কি হবে, সুবিধা হবে, খাতায় লিখতে সুবিধা হবে। ভিডিওটা রিপিট দেখবে, ভিডিওগুলো ঠিকমতো ফলো করবে আর খাতায় লিখবে। অর্থাৎ পর্যায় সারণী থেকে আমি অনেক কিছু প্রশ্ন বলে যাচ্ছি, কিন্তু আমার একবার বললেই তো বলার সাথে সাথে তুমি লিখতে পারবে না। তাহলে যখন রিপিট দেখবে তখন খাতায় লিখতে পারবে। তাহলে কি বললাম, যে এমন কয়েকটা ধর্মের উল্লেখ করো যেগুলো পর্যায়গত ধর্ম নয়। কি বললাম, তেজস্ক্রিয়তা, ঘনত্ব, দ্রাব্যতা। পর্যায়গত ধর্ম কি কি না, পর্যায়গত ধর্ম অনেক আছে। পারমাণবিক ব্যাসার্ধ আছে, জারণ বিজারণ ধর্ম আছে, ধাতব ধর্ম আছে, আয়োনাইজেশন ধর্ম আছে, অনেক কিছু ধর্ম আছে পর্যায়গত ধর্ম। কিন্তু পর্যায়গত ধর্ম নয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তাটা কি না, তেজস্ক্রিয়তা বিজ্ঞানী ব্যাকেরেল আবিষ্কার করেছিলেন। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে, তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা বিটা গামা পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়, এই ধর্মটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। আলফা বিটা গামা রশ্মিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এটা বিজ্ঞানী ব্যাকেরেল আবিষ্কার করেছিলেন। তাহলে তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়, ঘনত্ব পর্যায়গত ধর্ম নয়, দ্রাব্যতা পর্যায়গত ধর্ম নয়, এগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম নয়। এখন পর্যায় সারণীতে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে হাইড্রোজেন। পর্যায় সারণীতে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? পর্যায় সারণীতে কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? হাইড্রোজেন। দুষ্ট মৌল মানে কি, রাফ এলিমেন্ট, যাকে ইংরেজিতে রাফ এলিমেন্ট বলে। এখন ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, পর্যায় সারণীতে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? 1 নম্বর। অথবা তোমাকে এই কোশ্চেনটা অ্যান্সার একই হবে, কোশ্চেন দিতে পারে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক। একই কোশ্চেন, দুটো অ্যান্সার একই। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক, অথবা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? কারণ হাইড্রোজেন হচ্ছে এমন একটা মৌল যেটা ধাতু নয়, কিন্তু ধাতুর ধর্ম দেখা যায়। তার মানে এটা ক্ষার ধাতুর সাথে সাদৃশ্য আছে, 1 নম্বর। আবার দীর্ঘ পর্যায় সারণীতে 17 নম্বরে যে হ্যালোজেন আছে, হ্যালোজেনের সাথেও সাদৃশ্য আছে। হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করতে পারে, আবার অধাতুর মতো আচরণ করতে পারে। এই দুটো আচরণ করতে পারে বলেই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, বা হাইড্রোজেনের অবস্থানটা বিতর্কমূলক। 1 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, 17 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে। ক্ষার ধাতুর যেমন এক ইলেকট্রন ত্যাগের প্রবণতা আছে, ক্যাটায়ন দেয়, হাইড্রোজেনও একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন দেয়। তাহলে হাইড্রোজেন অধাতু হওয়ার সত্ত্বেও ধাতুর মতো আচরণ করে। আবার হাইড্রোজেন আবার যখন ধাতুর কাছে আসে, যেমন ধরো সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করলে কি করবে না, সোডিয়াম হাইড্রাইড, তখন কিন্তু হাইড্রোজেন ধাতু না, হাইড্রোজেন অধাতু। আবার হ্যালোজেন যেমন দ্বিপারমাণবিক, অর্থাৎ একটা অণু দুটো পরমাণু দ্বারা গঠিত, F2 Cl2 Br2, হাইড্রোজেন তো নেই H2। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে হাইড্রোজেন আবার হ্যালোজেনের মতো, ক্লোরিন বা ফ্লোরিনের মতো গ্যাসীয় দ্বিপরমাণুক। এই সমস্ত অনেকগুলো কারণের জন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় বা রাফ এলিমেন্ট বলা হয়। এই জন্য পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক। এইগুলো হচ্ছে। তাহলে এখানে তেজস্ক্রিয় মৌল বেশ কিছু মনে রাখতে হবে, যে পর্যায় সারণীতে তেজস্ক্রিয় মৌলগুলো কোথায় কোথায় আছে। তোমাকে হয়তো প্রশ্ন দিল, খাতায় লিখে নাও, যে একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম লেখো। তেজস্ক্রিয় ক্ষার ধাতু কি? ফ্রান্সিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা কিন্তু মনে রাখবে ক্ষার ধাতু 1 নম্বরে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় এবং এটা একটা তরল পদার্থ, কিন্তু তরল ক্ষার ধাতু। ঠিক আছে, তোমাকে বললো একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। তুমি কি বলবে? তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল হচ্ছে অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন তেজস্ক্রিয় হ্যালোজেন। কেন? কারণ হচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে অ্যাস্টাটিন হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল এবং কিন্তু হ্যালোজেন। তাহলে অ্যান্সারটা হয়ে গেল অ্যাস্টাটিন। এখন তোমাকে হয়তো বললো পরীক্ষাতে যে এমন একটি শ্রেণীর নাম বলো যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে। বলো এমন একটা শ্রেণী যেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে। 17 নম্বর শ্রেণী, হ্যালোজেন
শ্রেণী। হ্যালোজেন শ্রেণীতে কি আছে না একটা গ্যাসীয় মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন অ্যাস্টাটিন হচ্ছে কঠিন। তার মানে কঠিন তরল গ্যাসীয় মৌল অবস্থান করে কোথায় না 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন। ঠিক আছে, তোমাকে বললো একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটা কি? তখন তুমি মনে করবে যে আচ্ছা নিষ্ক্রিয় মৌল কটা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে রেডন 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 হচ্ছে আরএন, আরএন হচ্ছে রেডন। তাহলে হয়ে গেল তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। এরকম ফিজিক্যাল সায়েন্সে প্রচুর শর্ট কোশ্চেন আছে, মানে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে পাঠ্য বইটা। এমনকি তোমাকে আরো বিভিন্ন ধরনের কোশ্চেন হয়েছে, বললো মুদ্রা ধাতুর নাম লেখো, বর ধাতুর নাম লেখো, হ্যালোজেনগুলো কি। হ্যাঁ, পর্যায় সারণীর সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলটা কি? খাতায় লেখো। পর্যায় সারণীতে সবচেয়ে তীব্র মানে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলটার নাম কি? হ্যালোজেন মৌল, ফ্লোরিন। খাতায় লেখো, হ্যালোজেন মৌল ফ্লোরিন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। আচ্ছা, পর্যায় সারণীর তীব্র তড়িৎ ধনাত্মক মৌলটির নাম কি? খাতায় লিখে নাও। তীব্র তড়িৎ ধনাত্মক মৌলটা হচ্ছে সিজিয়াম। সিজিয়াম হচ্ছে একটা ধাতু। ঠিক আছে, এই সিজিয়ামের আরেকটা ইম্পর্টেন্সই আছে যে সিজিয়াম হচ্ছে তোমার পারদ ছাড়া একটা তরল ধাতু। এটা খাতায় লেখে, এটা অনেকেই জানে না। অনেকেই তাকে যদি কোশ্চেন করে আছে তরল ধাতুর নাম কি, সবাই বলবে পারদ পারদ। কিন্তু পারদ ছাড়া যদি বলে তরল ধাতুর একটা নাম লেখো, অবশ্যই সিজিয়াম। তাহলে খাতায় লেখো, পারদ ছাড়া তরল ধাতু হচ্ছে সিজিয়াম। আর কি বললাম যে পর্যায় সারণীর তীব্র তড়িৎ ধনাত্মক মৌলটার নাম কি? সিজিয়াম। আচ্ছা, তোমাকে বললো আচ্ছা একটা তরল অধাতুর নাম কি হবে? অবশ্যই ব্রোমিন। একটা তরল ধাতু অবশ্যই ব্রোমিন। ঠিক আছে, তাহলে এটা খাতায় লিখতে হবে, একটা তরল ধাতুর নাম হচ্ছে ব্রোমিন। এরকম প্রচুর মৌল আছে যেখানে তোমাকে প্রচুর কোশ্চেন আছে একদিনে। আবার পর্যায় সারণীটা তোমাকে আমি একটা দেখছি, এটা স্ক্রিনশট নিয়ে নেবে সবাই। এটা আমি পর্যায় সারণী পর্যায় টেবিলটা দেখাচ্ছি, প্রত্যেকে এটা স্ক্রিনশট নাও। কারণ এটার বিশেষত্ব হচ্ছে যে তোমার এখানে প্রতিটা মৌলের নাম আছে। ঠিক আছে, প্রতিটা মৌলের নাম আছে, এই জন্য বলছি যে এটা স্ক্রিনশট নিতে বলছি। প্রত্যেকটা মৌলের এখানে নাম পাবে, তার পর্যায় সারণী। এটা একটা পিরিয়ডিক টেবিল। এখন দেখো, ক্লিয়ার? বুঝতে পারছো? এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এটা প্রত্যেকে কি স্ক্রিনশট নাও। হয়েছে? হ্যাঁ, এইটা স্ক্রিনশট নিয়ে এটাকে স্টাডি করতে হবে। পর্যায় সারণী নিয়ে তোমাকে স্টাডি করতে হবে। আর বিশেষ কিছু কারণ, তোমাকে যদি বলি যে 92টা মৌলের নাম বলো, এটা মনে রাখা সম্ভব না। যদি তোমাকে বলি 1 থেকে 18 নম্বর পর্যন্ত সমস্ত শ্রেণীগুলো সম্পর্কে বর্ণনা দাও, সম্ভব না। কিন্তু এর মধ্যে দেখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে গেলাম, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিকটোজেন, চ্যালকোজেন, নিষ্ক্রিয় মৌল, এই সমস্ত শ্রেণীগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। পরে আরেকদিন আমি পর্যায় সারণীতে ক্লাস নিতে আসবো। পর্যায় সারণী সম্পর্কে আরও বেশ কিছু আলোচনার বিষয় আছে, কারণ টোটাল পর্যায় সারণীটা একটা ক্লাসে বলা সম্ভব না। আজকে আমি এই জন্যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আসলাম। তোমরা সব বাড়িতে আছো এখন, প্রত্যেকে অফুরন্ত সময়টাকে পড়াশোনার কাজে লাগাও। আর তোমাকে পড়ার বইয়ের মধ্যে ইন্টারেস্ট খুঁজে বার করতে হবে। পড়ার বইটাই তোমাকে নেশা তৈরি করতে হবে।
এই নেশাটা যদি তোমার মধ্যে তৈরি হয় তাহলে দেখবে পড়তে ভালো লাগছে, প্রচুর নলেজ তৈরি হচ্ছে সাবজেক্ট সম্পর্কে। কিন্তু তুমি যদি তোমার যেমন মনে করো অনেক ছেলের গেম খেলার নেশা আছে, ফোনে গেম খেলার নেশা আছে, কিন্তু সে দেখবে ওই নেশা এমন একটা জিনিস, সেই নেশাটাই করতে মন যায়। নেশা মানুষকে তীব্রভাবে আকর্ষণ করে। এখন তোমাদের যদি পড়ার মধ্যে নেশাটা তোমরা তৈরি করতে পারো তাহলে উন্নতি হবে। আর আমি আগেই বললাম যে খুব ভাইটাল টাইম মাধ্যমিক লেভেল, এখানে কোনো ফাঁকিবাজি দেখালে তাহলে ভবিষ্যৎ লাইফটা স্পয়েল হয়ে যাবে। কাজেই খুব কেয়ারফুল, নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হও। তোমার বর্তমান দিনে পরিবেশটা খুব টাফ পরিবেশ আস্তে আস্তে আসছে, কিভাবে নিজেকে দাঁড়াবে, কিভাবে কি করবে। এখন যারা ইয়াং জেনারেশন তারা দিশাহারা হয়ে যাচ্ছে। কেন? কারণ তাদের বেসটাও দুর্বল। শুধুমাত্র আমি কিছু করতে পারছি না মানে কি শুধু আমার ভাগ্যকে দোষ দেবো, আমার সমাজকে দোষ দেবো, আমার সোসাইটিকে, এই ব্যাপারগুলো নয়। ব্যাপারগুলো হচ্ছে যে আমার মধ্যেও ফল্ট আছে, আমি নিজেকে সেইভাবে তৈরি করতে পারিনি, তাই আমি ওই জায়গায় যেতে পারিনি। এই জিনিসটা মাথায় ভাবতে হবে যে আমাকে নিজেকে তৈরি করতে গেলে আমাকে পড়ার মধ্যে নেশা তৈরি করতে হবে, যে পড়া ছাড়া আমি থাকতে পারবো না, এত নেশা। অর্থাৎ জানার আকাঙ্ক্ষা যদি না থাকে তোমার, যেমন ধরো ইন্টারেস্ট পেতে হবে। একটা গল্পের বই তোমাকে দেওয়া হলো, তুমি গল্পের বইটা নিয়ে পড়ছো, রাত্রি 12টা 1টা 2টো বেজে যাচ্ছে, তোমার কোনো খেয়াল নেই, তোমার ঘুম আসছে না চোখে। কেন? কারণ ওটার প্রতি তুমি তীব্র আসক্ত হয়ে পড়েছো, ইন্টারেস্ট বেড়ে গেছে খুব। সেরকম যদি পড়ার বইয়ের মধ্যে তৈরি করতে পারো, যে এত পড়াশোনা করছো যে শুধু পড়া, জানার আগ্রহ ছাড়া তুমি অন্য কিছু ভাবতেই পারছো না, তাহলে দেখবে অবশ্যই উন্নতি হবে। ঠিক আছে, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিওটা কিন্তু রিপিট দেখে যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলো খাতায় লেখো। আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, দরকার হলে কমেন্টস করে আমাকে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই শেষ করছি।